আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দেব দেশ-বিদেশের আলোচিত সংবাদের শিরোনাম। গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধে সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফিলিস্তিনি সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য বাংলাদেশের অবিচল অবস্থান পূর্ণ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার অবসানের সিদ্ধান্তমূলক ও সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মিশরের রাজধানীতে বৃহস্পতিবার কায়রোতে D8 শীর্ষ সম্মেলনে একটি বিশেষ অধিবেশনে এসব কথা বলেন ইউনূস। পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে পাকিস্তান। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে অত্যাধুনিকভাবে এগিয়ে নেওয়ার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পাকিস্তানের 4টি এনটিটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এমন নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞাকে বৈষম্যমূলক বলে নিন্দা করেছে দেশটি। যুক্তরাষ্ট্র হচ্ছে চোর আর ইসরায়েল হচ্ছে লুটেরা, এসব বলেছেন ইয়েমেনের শীর্ষ নেতা। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল বদরুল আল হুথি বলেছেন যে যুক্তরাষ্ট্র সিরিয়ার তেল চুরি করে। ইসরায়েল ফিলিস্তিনের সবকিছু লুট করার পর এখন সিরিয়ায় স্বচ্ছ পানির ঝর্ণাগুলোর দিকে নজর দিয়েছে। ট্রাম্পের সঙ্গে গত 4 বছরে কোনো কথা হয়নি আমার, বললেন পুতিন। সিরিয়ার স্থিতি আনতে কি আলোচনা হলো এরদোগান ও পেজেশকিয়ানের মধ্যে। D8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশনের সমাবেশ বা ডেভেলপিং এইড সমাবেশে যোগ দিতে মিশরের অবস্থান করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বৃহস্পতিবার D8 এর শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে সিরিয়ার স্থিতিশীলতা নিশ্চিন্তের পক্ষে জোর দিয়েছেন দুই নেতা। পেজেশকিয়ানের সঙ্গে এরদোগানের আলোচনার বিষয়বস্তু নিয়ে তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টর বলেছেন, প্রেসিডেন্ট এরদোগান উল্লেখ করেছেন সিরিয়ার স্থিতিশীলতা সমগ্র অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য কাজ করবে তারা। আর সিরিয়ার দ্রুত পুনরুদ্ধার সমস্ত আঞ্চলিক ও আন্তর্জাতিক নেতাদের অবদানের মাধ্যমে অর্জিত হবে। এরদোগান সিরিয়ার পুনর্মিলন ও দেশের আঞ্চলিক অখণ্ডতা ও ঐক্য পুনরুদ্ধারে আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি সন্ত্রাসমুক্ত একটি সিরিয়া প্রতিষ্ঠার জন্য আশাবাদ ব্যক্ত করেছেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভবিষ্যৎ সরকার অর্থাৎ সিরিয়ার গোষ্ঠীর অংশগ্রহণ ও বিভিন্ন বিশ্বাস ও ধর্মের প্রতি শ্রদ্ধার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি 14 মাসের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে বিশেষ করে গাজা ও দক্ষিণ লেবানন সিরিয়ায় ইসরায়েলের ব্যাপক হামলার লক্ষ্যবস্তু হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে এরদোগানকে পেজেশকিয়ান বলেন, এটা আমাদের ধর্মীয়, আইনগত ও মানবিক দায়িত্ব সংঘাতপূর্ণ অঞ্চলে যারা ভুগছে তাদের আরও ক্ষতি প্রতিরোধ করা। এদিকে ইউক্রেনকে 130 বিলিয়ন ইউরোর বেশি সহায়তা দিয়েছে ইইউ, বললেন ইইউ এর প্রধান। রাশিয়ার আক্রমণ ঠেকাতে এবার উন্নত মানের লেজার অস্ত্র আনল ইউক্রেন। মূলত ড্রোন ভূপাতিত করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কিয়েভ। এই লেজার অস্ত্র 1 মাইল দূরের আকাশের লক্ষ্যবস্তুকে হামলা চালাতে পারে। অবশ্য ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের ড্রোন ধ্বংসে লেজার অস্ত্র ব্যবহার করে আসছে রাশিয়া। এবার এই সক্ষমতা অর্জন করল প্রতিপক্ষ ইউক্রেনও। লেজার অস্ত্রটির নাম ট্রাইজুব। চলতি সপ্তাহে ইউরোপ ও প্রতিরক্ষা শিল্প সম্মেলনে অস্ত্রটি প্রকাশ্যে এনেছে ইউক্রেন। এদিকে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার দাবি করেছেন, পাকিস্তান এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা দক্ষিণ এশিয়ার বাইরে যে কোনো স্থানে আঘাত হানতে পারবে, এমনকি যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ইউক্রেনে আরও আগে আক্রমণ করা উচিত ছিল, বললেন পুতিন। ইউক্রেনের রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের প্রায় 3 বছর পূর্ণ হতে চলেছে। যুদ্ধকালের এই সময় ব্যাপক বদল এসেছে রাশিয়ার চিত্রপটে। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আরও আগে রাশিয়ার ইউক্রেনের আক্রমণ চালানো উচিত ছিল। রেজাল্ট অব দ্য ইয়ার উইথ ভ্লাদিমির পুতিন নামের অনুষ্ঠানে বৃহস্পতিবার রাশিয়ার প্রধান রাষ্ট্রীয় চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়। পুতিনের রুশ ফেডারেশন মানচিত্র সহ একটি বড় নীল পদ্মার সামনে হাজির হন তিনি, যাতে ইউক্রেনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ভূখণ্ড যুক্ত করা হয়। এদিকে মসজিদের নিচে মন্দির খোঁজা গ্রহণযোগ্য নয়, কড়া বার্তা দিলেন ভাগবত। ভারতের নতুন ট্রেন্ড শুরু হয়েছে। দেশের নানা প্রান্তে বিভিন্ন মসজিদের সমীক্ষার দাবি তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন ছোট বড় নানা আকারের হিন্দুপন্থী সংগঠন কিংবা কোনো হিন্দু নেতা বা ব্যক্তি। উদ্দেশ্য একটাই, সেই মসজিদের স্থানে কোনো মন্দির ছিল কিনা সেটা যাচাই করে দেখায়। এর জেরে সম্প্রতি দেশের নানা প্রান্তে অশান্তি ও সাম্প্রদায়িকতা, হিংসা পর্যন্ত ছড়াচ্ছে। শুক্রবার সকালে কিয়েভে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসোটা বলেছেন যে শহরের উপর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। ক্লিটসোকা আরও জানিয়েছেন, শহরের হলসিভস্কি জেলায় একটি ক্ষেপণাস্ত্র পড়ে যাওয়ার ধ্বংসাবশেষের কারণে 4টি গাড়িতে আগুন লাগে। হামলার সময় আহত হয় অন্তত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে একই স্থান থেকে 11 ভারতীয় লাশ উদ্ধার। ককেশাস পর্বতমালার দক্ষিণের শহর জর্জিয়ার গুদাউরি স্কির জন্য বিখ্যাত। সেই রিসোর্টের একটি ইন্ডিয়ান খাবারের রেস্টুরেন্টে কাজ করতেন কিছু ভারতীয়। আর সেই রিসোর্ট থেকে 11 জন ভারতীয় লাশ উদ্ধার করা হয়েছে। সেখান থেকে জর্জিয়ার এক নাগরিকের লাশ পাওয়া যায়। লাশ উদ্ধারের ঘটনায় জর্জিয়ার পুলিশ তদন্ত শুরু করেছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার। আসাদের পতনের পর সিরিয়ায় সেনা মোতায়েন দ্বিগুণ করল যুক্তরাষ্ট্র। সিরিয়ার বিরোধী বাহিনী মাত্র 2 সপ্তাহের কম সময়ের মধ্যে রাজধানী সহ সিরিয়ার প্রধান শহরগুলো দখল করে
প্রেসিডেন্ট বাশার আল আসাদ স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে। এই বাহিনীর নেতৃত্বে ছিল হায়াত তাহরির আশ-শাম বা এসটিএস। সিরিয়ার ইসলামিক স্টেটের যে অবশিষ্ট অংশ রয়েছে তার সম্ভাব্য ক্ষমতার শূন্যতাকে কাজে লাগানোর চেষ্টা করছে এমন ইঙ্গিত দেখা যাচ্ছে। এমন অবস্থায় ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে লড়াই করার জন্য সিরিয়ার বাহিনীর সংখ্যা দ্বিগুণের চেয়ে বেশি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। নাটকীয়ভাবে সেনা সদস্য বৃদ্ধির বিষয়টি পেন্টাগন স্বীকারও করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক বছর ধরে বলছে সিরিয়ায় তাদের 900 সেনা রয়েছে, কিন্তু পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার স্বীকার করেছেন সেখানে এখন প্রায় 2000 সৈন্য রয়েছে। বাশার আল আসাদের পতনে রাশিয়ার পরাজয় হয়নি, দাবি করল পুতিন। সিরিয়ায় 2 যুগ ধরে ক্ষমতা আঁকড়ে ধরে বসেছিলেন বাশার আল আসাদ। এর মধ্যে প্রায় শেষ দিকে 1 দশক গৃহযুদ্ধের মধ্যে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বড় ভূমিকা পালন করেছে রাশিয়া ও ইরান। সিরিয়ায় আসাদের পতনের পর রাশিয়ার পরাজয় হয়নি বলে দেশটির মন্তব্য করেছেন পুতিন। বর্তমানে সিরিয়ায় রাজনৈতিক আশ্রয় রয়েছে আসাদ ও তার পরিবার, তবে এখনো পুতিনের সঙ্গে তাদের দেখা হয়নি। রেজাল্টস অব দ্য ইয়ার উইথ ভ্লাদিমির পুতিন নামের অনুষ্ঠান বৃহস্পতিবার রাশিয়ার প্রধান রাষ্ট্রীয় চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে ইউক্রেন যুদ্ধ ও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, সিরিয়ার বাশার আল আসাদের পতন সহ সাম্প্রতিক বিষয় নিয়েও আলোচনার উত্তর দিয়েছেন পুতিন। বাংলাদেশের ভূমি ও বেসরকারি বিমান পরিবহন উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন। অন্তর্বর্তী সরকারের ভূমি মন্ত্রণালয়, বেসরকারি পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। হাসিনার শেষ 5 বছরে 16,000-এর বেশি হত্যাকাণ্ড। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের শেষ 5 বছরে 16,000-এর বেশি হত্যাকাণ্ড ঘটেছে। গড়ে হিসেবে প্রতিদিন 9 জনের বেশি মানুষ হত্যার শিকার হয়েছে। এবার কলকাতায় জামিন পেলেন পি.কে. হালদার। বাংলাদেশ থেকে বিশাল অঙ্কের অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার সহ পি.কে. হালদার 3 জন জামিন পেয়েছেন কলকাতার ব্যাংকশাল হাসপাতালে। অন্য 2 জন হলেন স্বপন মিস্ত্রি ও উত্তম মিস্ত্রি। প্রধান উপদেষ্টাকে পিএলও এর মহাসচিবের ধন্যবাদ ফিলিস্তিন নিয়ে জোরালো বক্তব্যের জন্য। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা বড় প্যারামিটার হবে হত্যার বিচার না করা, বললেন সমন্বয়ক সার্জিস আলম। সাবেক এমপি আনারের দেহাংশের সঙ্গে মেয়ের ডিএনএর মিলে গেছে। বাংলাদেশের সাবেক সংসদ সদস্য আনারুল আজিম আনারের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদাউস ডোরির ডিএনএর মিল পেয়েছে পশ্চিমবঙ্গের চিকিৎসকরা। 71-এ অমীমাংসিত সমস্যার মীমাংসা করুন, শাহবাজের প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বান। ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্ক এগিয়ে নিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 1971 সালের অমীমাংসিত সমস্যাগুলো বারবার আসছে। আসুন আমরা সামনে এগিয়ে যেতে এই বিষয়গুলোকে ফয়সালা করি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিষয়গুলো চিরতরে সুরাহা করে ফেলাই ভালো। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে কোনো বাধা নেই, বললেন বদুল আলম মজুমদার। আমার দেশ সংবাদপত্রের মাধ্যমে ইসলামফোবিয়া মোকাবেলা করব আমি, বললেন মাহমুদুর রহমান।